হ্যালো এভরিওয়ান, আমাদের নিউ চ্যানেল স্টাডি উইথ স্টুডেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মতোই একজন স্টুডেন্ট। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি বিএসসি সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সেল সিগন্যালিং। আজকের এই ক্লাসে আমরা সহজ ভাষায় এবং ডায়াগ্রামের সাহায্যে যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো, ফার্স্ট আমরা কভার করব সেল সেল সিগন্যালিং। ফার্স্ট আমরা কভার করব সেল সিগন্যালিং। তাহলে এখানে আমরা আমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ সেল সিগন্যালিং? হোয়াট ইজ সেল সিগন্যালিং? হোয়াট ইজ সেল সিগন্যালিং? and টু হচ্ছে ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং। কোষের মধ্যে এদের গুরুত্ব কতটা। প্রথমে আমরা কভার করব সেল সিগন্যালিং কি, তারপরে আমরা কভার করব কোষের মধ্যে এর গুরুত্ব কতটা। ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং। ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং। 3 হবে সিগন্যাল মলিকিউলস। সিগন্যাল মলিকিউলস সিগন্যাল মলিকিউলস তোমরা জানো, যারা সেল সিগন্যালিং কিছুটা হলেও পড়েছো তারা নিশ্চয়ই জানো সিগন্যাল মলিকিউলস কি। সিগন্যাল মলিকিউলস ইজ লিগ্যান্ড। সিগন্যাল মলিকিউলস বা লিগ্যান্ড, যেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যান্ড পুরো সেল সিগন্যালিং প্রসেসটা চালায়। এই কিন্তু সিগন্যালটা নিয়ে আসে। অ্যান্ড 4 রিসেপ্টর। হোয়াট ইজ রিসেপ্টর? এখন সিগন্যাল মলিকিউল যদি আমরা পড়ে নিলাম তাহলে আমাদের জানা উচিত যে রিসেপ্টর কি। হোয়াট ইজ রিসেপ্টর অ্যান্ড এর কাজ কি। তো চলো আমরা আমাদের এই 4টে পয়েন্ট একেবারে সুন্দরভাবে জেনে নিই, আর পুরো কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো লেটস স্টার্ট। তাহলে এখানে আমরা এবার পড়ব হোয়াট ইজ সে সিগন্যালিং। কি পড়বো? আমরা পড়বো হোয়াট হোয়াট ইজ সেল সিগন্যালিং। সিগন্যালিং। হোয়াট ইজ সিগন্যালিং? সেল সিগন্যালিং। সেল সিগন্যালিং কি? এখানে আমরা একটা সহজ কথা শুনি। ধরে নাও আমরা আমাদের ফোনের মাধ্যমে, এখন তো আমাদের সবার ফোন এসে গেছে, আমরা ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। বা আমরা কি একা একা থাকতে পারি? আমরা একা একা থাকতে পারি না। আমরা বন্ধুদের সাথে কথা বলি। আমরা এমনি ধরো আমরা বাড়িতে আছি, আমরা বাড়িতে থেকেই বিভিন্ন বন্ধুদের সাথে কথা বলি, পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলি, আমাদের বাড়ির লোকজনদের সাথে কথা বলি।
এখন মোবাইল উঠে গেছে, মোবাইলের সাথে আমাদের বন্ধুদের সঙ্গে সংযোগ রাখি, বন্ধুদের বাইরেও আমাদের একটা সমাজ আছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখি আমরা। তাহলে আমরা কি কখনো একা একা থাকতে পারি? তাহলে আমাদের এই যে সেল, এই সেলও কিন্তু একা একা থাকতে পারে না। আমরা যেমন সবার সঙ্গে সবাই মিলে একসাথে যোগাযোগ করি, তেমনই কিন্তু আমাদের সেল সবার সাথে সবাই মিলে যোগাযোগ করি। তাহলে এই যে যোগাযোগ আমরা যেমন একে অপরের সাথে কথা বলে বিভিন্ন রকম ভাবে, ফোনের সাথে, মোবাইলের সাথে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইভাবে বিভিন্ন রকম ভাবে এই যে সংযোগ রক্ষা করি, এই যে কমিউনিকেশন করি, এটা কিন্তু একটা সেলও করতে চায়। এই যে সেল একে অপরের সাথে কোটি কোটি সেল যে যোগাযোগ রক্ষা করে, মানে এই যে কমিউনিকেশন করে। ধরো আমরা একটা জিনিস খেলাম, আমরা ধরো কোনো আমাদের স্ন্যাক্স খেলাম বা চকলেট খেলাম বা যে কোনো জিনিস খেলাম, আমরা সেই জিনিসটা খাওয়ার পরে, সেটা তো আমরা খেলাম, তাহলে খেয়ে আমাদের, মানে আমরা খেয়ে আমাদের পেটের ভিতরে চলে গেল বা আমাদের ইন্টেস্টাইনে চলে গেল। তাহলে এবার আমাদের এই যে খেলাম, এবার এই যে খাওয়ার মানে খাওয়ার ফলে যেটা খেলাম, এর ফলে তাহলে আমাদের ব্রেন কি করে কমিউনিকেশন করবে, আমাদের ব্রেন কি করে কাজ করবে? যে ব্রেন বলবে, লিভারকে বলবে, ব্রেন ইন্টেস্টাইনকে বলবে, কি করে বলবে যে হ্যাঁ তুমি ডাইজেস্ট করো, তার জন্য এই হরমোন, এই এনজাইম এগুলো সিক্রিয়েট করো? কিভাবে বলবে? এগুলো বলা হয়, এগুলো কিন্তু আমাদের এক একটা সেল, কোটি কোটি সেল একসঙ্গে কমিউনিকেশন করে কিন্তু, একসঙ্গে যোগাযোগ রক্ষা করে, সংযোগ রক্ষা করে কিন্তু এটা কাজ করে। কোটি কোটি সেল, ইচ অ্যান্ড এভরি সেল কিন্তু, ইচ অ্যান্ড আদার, এদের নিজেদের সাথে কিন্তু প্রত্যেকটা সেল কমিউনিকেট করে একটা সেতু বন্ধ বা একটা সংযোগ রক্ষা করে। তার ফলেই আমাদের ব্রেন থেকে আমাদের লিভারে যাচ্ছে, আমাদের ইন্টেস্টাইনে যাচ্ছে, সেই জন্যই তো আমাদের পরিপাক তন্ত্রটা হচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি আমাদের খাবারের পরিপাকটা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াট ইজ সেল সিগন্যালিং? তাহলে আমরা লিখতে পারি, সেল সিগন্যালিং is a process. Cell signaling is a process by which cells communicate with each each other, and with and with and with their and with their in environment to regulate their activi- activities and respond to changes. তাহলে what is cell signaling? Cell signaling is a process by which cell
communicate with each other and with their environment to regulate their activities and respond to changes. ওকে, যেটা এতক্ষণ বললাম সেটাই দাঁড়ালো। তো চলো জানা যাক সেল সিগন্যালিং এর ইম্পর্টেন্স। কারণ আমরা কোনো কিছু দরকার না হলে তো পড়ি না, তাহলে কেন দরকার আমাদের সেল সিগন্যালিং সেটার বিষয়ে জানা যাক। তো ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং, আমাদের হচ্ছে ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং। এটা কিন্তু আমাদের 2 নম্বর পয়েন্ট। আগে 1 নম্বর পয়েন্ট চলে গেছে হোয়াট ইজ সেল সিগন্যালিং, অ্যান্ড এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সেল সিগন্যালিং। তো আমাদের একটি সেল যখন তৈরি হয়, যখন জন্মায়, সে কিন্তু নিজেই সেল গ্রোথ করতে পারে না, সে সেল সাইকেলে করতে পারে না। সে হয়তো আমাদের সেল হয়তো ভাবলো যে চলো আমরা ডিভিশন করে নিই, চলো আমরা গ্রোথ করে নিই, তো চলো সারভাইভ করি, চলো আমরা সেল ভাবলো আমরা সারভাইভ করি। সারভাইভ কিন্তু একা করতে পারে না। সেল ভাবলো আমরা মরে যাই, সেল ডেথ যেটাকে বলে অ্যাপোপ্টোসিস, সেটাও কিন্তু নিজে করতে পারে না। তো সেল কিন্তু নিজে নিজে কমিউনিকেশন কমিউনিকেশন নিজে নিজে কমিউনিকেশন ডেথ ভাবলো, সেল ভাবলো আমি চলো মরে যাই, মরতে পারে না একা। ডিভাইড, সেল বিভাজন যেটা বলি আমরা, কোষ বিভাজন, ডিভাইডেড ভাইব, গ্রোথ ভাবলো আমরা বৃদ্ধি করব না, ভাবলো যে চলো আমরা নিজেরা একটা ফাংশনে কাজ করি। অনেকগুলো সেল যখন একটা ফাংশনে কাজ করে তখন সেখান থেকে একটা টিস্যু তৈরি হয়, স্পেসিফিক ফাংশনে কাজ করলো। ধরো আমাদের জিভের যে সেলগুলো, আমাদের টাং যে সেল, তারা কি কাজ করে, তারা জিভ মানে টাংয়ের যে কাজ, স্বাদ নেওয়া বা বিভিন্ন কাজ যেগুলো করে, বা আইয়ের সেল, চোখের যেসব সেলগুলো আমরা চোখের কাজে করব, সেই সে একটা ডিফারেন্ট shade to give a task। ও ভাবলো আমরা এই স্পেসিফিক কাজই করব, আমরা অন্য কোনো কাজ করব না। এই স্পেসিফিক কাজ করতে করতে প্রত্যেকটা সেল জুড়ে জুড়ে কিন্তু একটা টিস্যু তৈরি হয়, অ্যান্ড টিস্যু থেকে একটা অর্গানস তৈরি হয়। তো এই সেল কিন্তু নিজে এসব কোনো কাজ করতে পারে না, তার জন্য তার একটা সেল সিগন্যালিং এর দরকার হয়। তো সিগন্যালটা পাবে তারপরেই তো সে কাজটা করবে, আর সিগন্যালটা না পেলে সে কোনো কাজই করতে পারবে না। তো আরেকটা খুব মজার বিষয় হলো সেল সিগন্যালিং এর ক্ষেত্রে, তো সেল সিগন্যালিং ছাড়া কোনো কাজই করতে পারে না। তো সেল বায়োলজি, শুধু সেল সিগন্যালিং কি শুধুমাত্র সেল বায়োলজির একটা সাধারণ টপিক? না, এর স্কোপ বা পরিধি কিন্তু অনেক বড়। আমাদের সিলেবাসের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও কিন্তু এর ভূমিকা অপরিসীম। যেমন হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি ওয়ান, প্ল্যান্ট
ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে কিভাবে কাজ করে, উদ্ভিদের মূল কিভাবে মাটির মধ্যে প্রবেশ করবে, অ্যান্ড সেটা বাড়বে কিভাবে, সেটা গ্রোথ কিভাবে হবে, ফুল কখন ফুটবে, ফল কখন গঠিত হবে, এই সবই কিন্তু হরমোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সব কিছুই কিন্তু সেল সিগন্যালিং এর জন্যই, মানে সেল সিগন্যালিং এর সাহায্যে তৈরি হয়। কারণ সেল সিগন্যাল পাবে তারপরেই তো সেল কাজটা করবে। অ্যান্ড ক্যান্সার বায়োলজি, ক্যান্সার কেন হয়, আমাদের সবারই একটা প্রশ্ন এখন সব জায়গাতেই, যেটা প্রচন্ড একটা মানে উম, দূর মানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। এই যে ক্যান্সার হচ্ছে, এই যে লোকজন মারা যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, এই যে ক্যান্সার, ক্যান্সার কেন হয়, যখন কোনো কোষ সিগন্যালিং যখন কোনো কোষের সিগন্যালিং সিস্টেম ত্রুটি দেখা যায় বা মিউটেশন হয়, তখন কিন্তু সেল বিভাজন যখন কোনো সিগন্যালিং এর ত্রুটি দেখা যায় তখন কিন্তু সেল বিভাজন বন্ধ হয়ে যায় এবং সিগন্যাল সে ঠিকমতো পায় না, সিগন্যালিং পাথওয়েগুলো ঠিকমতো চলে না। সেই জন্যেই কিন্তু সেল উম, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হতে থাকে, অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভাইডেড হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু টিউমার থেকে ক্যান্সার তৈরি হয়। এটা আমরা দেখতে পাবো আরটিকেএস পাথওয়েতে, আরটিকেএস পাথওয়ে বা আরটিকেএস পাথওয়ে বা র্যাস ম্যাপ কাইনেজ পাথওয়ে, যেটা তোমরা এরপরে আমার অনেক এই ভিডিওতেই দেখতে পাবে, আমার এই চ্যানেলেই দেখতে পাবে, তার ভিডিও আমি নিয়ে আসবো। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে যে ও যেরকম আরটিকেএস পাথওয়েতে যেরকম আমরা সাইক্লিন অ্যান্ড সিডিকে সাহায্যে, সিডিকে প্রোটিনের সাহায্যে আমাদের সেল গ্রোথ হয়, সেল ডিভাইড হয়, এরকম যদি সেল ডিভাইডই হতে থাকে, সেল গ্রোথই হতে থাকে, তাহলে কিন্তু যদি না বন্ধ করা হয়, সেই প্রোটিন, স্পেসিফিক প্রোটিন যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ইটস কজেস ক্যান্সার, এটা কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। সুতরাং সেল সিগন্যালিং কিন্তু একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক, সেল বায়োলজিরই অংশ নয়, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক, সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হয়। অ্যান্ড অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেল ডেথ। ওকে, সেল ডেথ যদি না হয় শুধু যদি জন্মেই যায়, তাহলে কিন্তু ইট কজেস ক্যান্সার, এর ফলে ক্যান্সারও হতে পারে। সেল ডেথ তো হতে হবে, তার ফলেও কিন্তু আমাদের অনেক বিভিন্ন দুরারোগ্য ব্যাধি কিন্তু হয়। সেল ডেথ অ্যাপোপ্টোসিসটাও কিন্তু প্রয়োজন। সেল ডেথের সিগন্যালটা কোথা থেকে পাবে, সেই পাথওয়েটা কোনটা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সেল সিগন্যালিং এর প্রয়োজন হয়। তো সহজ কথায় বলতে গেলে আমাদের কিন্তু সেলকে মেনটেন করতে সেল সিগন্যালিং এর প্রয়োজন হয়। ওকে, অ্যান্ড সেল মেনটেন মানে আমরা আমাদের নিজেদের মেনটেন, সেল সিগন্যালিংই তো আমাদের মেনটেন করে, সেল সিগন্যালিং থেকে সেল মেনটেন, অ্যান্ড সেলই তো সব কিছু করে টিস্যু তৈরি করবে, অর্গ্যান তৈরি করবে, অ্যান্ড অর্গ্যানস থেকে একটা পুরো প্রাণী দেহ, একটা হোল বডি তৈরি হবে। সুতরাং সেল সিগন্যালিং কিন্তু শুধুমাত্র একটা বায়োলজির টপিক নয়, এর পরিধি কিন্তু প্রচুর। সুতরাং এটা ক্লিয়ার হওয়া কিন্তু প্রয়োজন। তো এখানে প্ল্যান্ট ফিজিওলজি, ক্যান্সার বায়োলজি অ্যান্ড অ্যাপোপ্টোসিস বা সেল ডেথের ক্ষেত্রে কিন্তু সেল সিগন্যালিং এর অবদান অনস্বীকার্য। Importance of cell signal. Cell signaling is the vital process by which cells communicate with each other and respond to their environment to coordinate body functions and maintain life. এটা কিন্তু importance of cell signaling. So it's importance of cell signal. Okay.